দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা সিবিএসসি এর ক্লাস 12 এ যারা পড়ছো তাদের জন্য একটি কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। অনুবাদক শঙ্খ ঘোষ এবং কবি হলেন বেটোল্ট ব্রেখট। আমরা এই কবিতাটি লাইন ধরে ধরে না পড়ে আমরা আলোচনা দেখে নেব এবং এর মধ্যে অনেক কিছু আমাদের ছোট ছোট শব্দ রয়েছে যেগুলির আমরা অর্থ দেখে নেব এবং তারপরে আমরা দুই একটি প্রশ্ন দেখে নেব। তো এই হচ্ছে আলোচনার বিষয়বস্তু আজ আমাদের। তো চলো তাহলে প্রথমে আমরা এই কবিতাটি সম্পর্কে সামান্য একটু দেখে নেই। বেটোল্ট ব্রেখট নিজের চোখে দেখেছিলেন বিশ্বযুদ্ধের ভয়াবহতা, দেখেছিলেন নাৎসি বাহিনীর অত্যাচার ও তাণ্ডব লীলা। তিনি এই ভয়াবহতা সৃষ্টিকারী যে মানুষ, সেই মানুষগুলিকে তথা নাৎসিদের তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। আসলে কবি ছিলেন মার্ক্সবাদী ভাবধারায় দীক্ষিত, অর্থাৎ তিনি মার্ক্সবাদকে সাপোর্ট করতেন। তাই সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ তার সাহিত্যে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে সব সময়। তিনি ইতিহাসে কোনো দিনও আস্থা রাখতে পারেননি, কারণ যারা ইতিহাস লিখে গেছেন তারা কেবলই তাদের আশ্রয়দাতা। তারা রাজ বাদশাহদের বিজয় কাহিনী লিখে গিয়েছেন, পাতার পর পাতা তুলে ধরেছেন তাদের কীর্তি স্থাপনের কথা। কিন্তু যাদের জন্য সেই ভোজের আয়োজন করা সম্ভব হতো, যাদের অর্থে সেই ভোজ দেওয়া হতো, সেই সমস্ত মানুষেরা ছিলেন উপেক্ষিত। ইতিহাস জানায় শুধু সেই সব মানুষের কথা। এই সমস্ত ইতিহাস যারা লিখতো তাদেরকে পৃষ্ঠপোষকতা করে এসেছে, শুধু ইতিহাস তাদের কথাই বলেছে, রাজাদের কথা, এছাড়াও বড় বড় যারা ব্যক্তি বা লোক তাদের কথা কবি এই বিষয়টি একেবারেই মানতে পারেনি। আসলে কবি ছিলেন সাম্যবাদীতে বিশ্বাসী। সাম্যবাদী কবি তাই মজুরদের পক্ষ নিয়ে প্রশ্ন তুলেছেন, কেন তাদের নাম ইতিহাসে থাকবে না। কবি আমাদের বলেছিলেন, মন্দিরে মন্দিরে পূর্ণ 7 প্রবেশদ্বার যুক্ত প্রাচীন বিখ্যাত শহর হলো থিবস। গ্রন্থে এই শহর যারা স্থাপন করেছিলেন সেই সমস্ত রাজাদের নাম বারবার উচ্চারিত হয়েছে, অথচ যেসব শ্রমজীবী মানুষরা এই সব সুন্দরী প্রাচীন যে নগরী, সেই নগরী স্থাপন করেছিল, তাদের কথা ইতিহাস একবারের জন্য লেখেনি। এরপর কবি আরো বলেছেন, পাথর ঘাড়ে করে নিয়ে আসলো যে সমস্ত মজুরেরা, নাম কিনলো শেষে রাজারা। ব্যাবিলন বহুবার ধ্বংস হয়েছিল, বহুবার গড়েও উঠেছিল। এই গড়ে তোলার কাজ করেছিল শ্রমজীবী মানুষেরা, কিন্তু ইতিহাসে তাদের নাম কোথাও তো লেখা নেই। আরো বলেছেন কবি, পেরুর রাজধানী লিমাকে সোনা ঝকঝকে করে তুললো যারা, তারা অট্টালিকা তথা প্রাসাদে থাকতো না। তাহলে তারা কোথায় থাকতো? তারা কারা? চীনের প্রাচীরের নাম আমরা সবাই শুনেছি। সেই চীনের প্রাচীর গঠনের কাজ যারা করলো, সেই কাজ মাটি, পাথর, সিমেন্ট দিয়ে যারা তৈরি করা শেষ করলো, সেই সন্ধ্যায় সেই রাজমিস্ত্রিদের খোঁজ আর কেউ করলো না। তারা কোথায় চলে গেল, কোথায় বিলীন হয়ে গেল, সেই সব রাজমিস্ত্রিদের খোঁজ করা হলো না কারো। শেষ পর্যন্ত কোনো এক রাজা সেই প্রাচীর গঠনের কৃতিত্বটি নিয়ে গেল। কবি এটাও বলেছেন, আমরা বাইজেন্টিয়ামের নাম শুনেছি, সেই বাইজেন্টিয়ামে সবাই কিন্তু প্রাসাদে থাকতো না, শুধু রাজারাই সেই প্রাসাদে থাকতো। যেসব শ্রমজীবী মানুষেরা বাইজেন্টিয়াম গড়ে তুললো, তারা ইতিহাসের পাতায় জায়গা পায়নি, কেননা তারা সেই প্রাসাদের লোক তো নয়, সাধারণ বাসায় থাকা মানুষ তারা। কবি এটাও বলেছেন, বিশাল সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে বিশ্বজয়ে বেরিয়ে ভারত জয় করেছিল তরুণ রাজা আলেকজান্ডার, কিন্তু সেটা একাকী জয় করেছিল? অবশ্যই না। কিন্তু আলেকজান্ডারের সৈন্যদের নাম কোনো ইতিহাসের পাতায় লেখা তো নেই। আর্মাডা ডুবে যাওয়ার সময় শুধু কি দ্বিতীয় ফিলিপই কেঁদেছিল? সেই সময়কার সাধারণ যে মানুষ ছিল তারা কি কখনো কাঁদেনি? অথচ ইতিহাসে দ্বিতীয় ফিলিপের নামই জলজল করছে। সাধারণ মানুষের নাম
কোথাও নেই। ইতিহাস আসলে সাধারণ মানুষের বঞ্চনা নিয়ে কখনো কথাই বলে না। সাধারণ মানুষ অশিক্ষিত বলে তারাও কোনোদিন কোনো প্রশ্ন তোলে না বা করে না, কিন্তু পড়তে জানে এমন এক মজুর এসব প্রশ্ন করতেই পারে। এবং সত্যি বলতে তিনি এই মজুরদের মুখ দিয়ে এই ধরনের প্রশ্ন বলিয়েছিলেন এবং সমাজের সত্যকে তিনি সবার সামনে তুলে ধরেছিলেন। এটা হলো কবিতার মানে ভাববস্তুও বলতে পারো, সার কথাও বলতে পারো। এবার আমরা এই কবিতার দুই একটি কঠিন কঠিন ওয়ার্ড রয়েছে, সেগুলির আমরা একটু আলোচনা করে প্রশ্নে প্রবেশ করব। এই কবিতায় আমরা লিমা নামটি শুনেছি। লিমা তোমরা অনেকেই হয়তো জানো না, লাতিন আমেরিকার অন্যতম একটি দেশ হলো পেরু। সেই পেরুর ঝকঝকে একটি রাজধানী হলো লিমা। এর পরে রোম, এই কথাটি এই কবিতায় কবি বলেছিলেন। দক্ষিণ ইউরোপের ভূমধ্য সাগরের তীরে অবস্থিত একটি শহর হলো রোম। এটি হলো ইটালির রাজধানী। পরবর্তীতে আমরা এই কবিতায় আটলান্টিসের নাম দেখেছি। পৌরাণিক উপকথা অনুসারে সমুদ্রের তীরে মানে ভেতরে হারিয়ে যায় আটলান্টিস। এটি হলো একটি দ্বীপ। এই দ্বীপে প্রচুর নৌবহর রাখা ছিল এবং অনেক যুদ্ধে গ্রিকরা এই নৌবহরগুলিকে ব্যবহার করত। তবে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই দ্বীপ সমুদ্রতলে হারিয়ে গিয়েছিল। আমরা আলেকজান্ডারের নাম দেখেছি এই কবিতায়। মেসিডোনিয়ার রাজা ফিলিপের পুত্র হলেন আলেকজান্ডার। মাত্র 20 বছর বয়সে তিনি রাজা হয়েছিলেন। বীরত্ব, সাহস এবং সমর কুশলতার সাহায্যে তিনি অল্প বয়সেই অনেক দেশ জয় করেছিলেন। আমরা এটাও শুনেছি ব্যাবিলনে আলেকজান্ডার প্রাণত্যাগ করেছিলেন। এরপরে আমরা ফিলিপ এই শব্দটির কিছুটা কি কারণে তিনি ব্যবহার করেছিলেন সেটি দেখে নিব। বা ফিলিপ কে? স্পেনের সম্রাট ছিলেন দ্বিতীয় ফিলিপ। তার পিতা ছিলেন পঞ্চম চার্লস। দ্বিতীয় ফিলিপ ক্যাথলিক ছিলেন। তিনি তার বিখ্যাত নৌবাহিনী আর্মাডা নিয়ে ইংল্যান্ড আক্রমণ করেছিলেন। দীর্ঘদিনের যুদ্ধে সেই আর্মাডা ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে আমরা সিজার এই কথাটির অর্থ দেখে নেব। জুলিয়াস সিজার প্রথম জীবনে বিখ্যাত সেনাপতি ছিলেন। পরবর্তীকালে তিনি রোমান সম্রাট হয়েছিলেন। এরপরে আমরা দ্বিতীয় ফ্রেডারিক সম্পর্কে দেখে নেব। দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন প্রুশিয়ার বিখ্যাত সম্রাট। তিনি দীর্ঘ 7 বছর ধরে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। দ্বিতীয় ফ্রেডারিকের আমলে প্রুশিয়া ভীষণ ঐশ্বর্যশালী বা ক্ষমতাশালী হয়ে উঠেছিল। এরপরে আমরা গল এটি দেখে নেব। এই গল হলো মধ্যযুগের এক জার্মান উপজাতি। এরা ছিল হিংস্র, অত্যাচারী এবং লুটেরা দল, যে বলে সেই লুটেরা। এরপরে আমরা আর্মাডা সম্পর্কে দেখে নেব। আমি একটু আগেও বললাম আর্মাডা সম্পর্কে। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ আর্মাডা গঠন করেছিলেন। এই আর্মাডা শব্দটির অর্থ হলো রণতরীর বহন। ব্রিটিশ নৌবাহিনীর হাতে এই আর্মাডা ধ্বংস হয়েছিল। পরবর্তীকালে আমরা এই পরবর্তী সময়ে থিপস কথাটির অর্থ দেখে নেব। থিপস নামের দুটি স্থানের পরিচয় আমরা পেয়ে থাকি। প্রথমটি হলো গ্রিস দেশের বায়োসিয়া প্রদেশের একটি শহর, অপরটি নীলনদের দেশ মিশরে অবস্থিত। থিপসের 7টি প্রবেশদ্বার ছিল। পরবর্তীকালে আমরা বাইজেন্টিয়ামের অর্থ দেখে নেব। বাইজেন্টিয়াম সাম্রাজ্যটি গড়ে উঠেছিল তার রাজধানী কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে। চীনের প্রাচীর সম্বন্ধে কম বেশি সবাই জানো। চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য মূলত এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল। শেষ যে শব্দটি আমরা দেখে নেব সেটি হলো ব্যাবিলন। মেসোপটেমিয়া সভ্যতার অবদান ছিল পৃথিবী বিখ্যাত। এই ব্যাবিলন শহর শূন্য উদ্যান হিসাবেই পৃথিবী বিখ্যাত ছিল। ইরাকের রাজধানী বাগদাদ থেকে 55 মাইল দক্ষিণে এই ব্যাবিলন অবস্থিত। এই হলো কিছু কিছু কঠিন শব্দের আমাদের ব্যাখ্যা। এবারে আমরা এই কবিতা থেকে কয়েকটি প্রশ্ন উত্তর দেখে নিয়ে এই ভিডিওটি শেষ করব। এই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? এখানে কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? চীনের প্রাচীর তৈরি হবার শেষের সন্ধ্যার কথা বলা হয়েছে। কত সব প্রশ্ন, প্রশ্নকর্তা কে? বেটোল্ড ব্রেখটের
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় একজন সাধারণ পড়তে জানা মজুর তথা কবি স্বয়ং হলেন প্রশ্নকর্তা। রাজাদের রাজকীয় জীবনযাত্রার খরচ মেটাতো কে? রাজাদের রাজকীয় জীবনযাত্রার খরচ মেটাতো কায়িক পরিশ্রম করা সাধারণ মানুষ। সেই সব শ্রমজীবী মানুষদের উপর নির্ভর করেই গড়ে উঠত কোনো রাজার রাজ্যের অর্থনৈতিক ভিত। পাতায় পাতায় জয়, এখানে কিসের জয়ের কথা বলা হয়েছে? বিশ্বের তাবৎ ইতিহাস বিষয়ক গ্রন্থে শুধুমাত্র বড় বড় রাজা রাজরার এবং সম্রাটদের সাম্রাজ্য জয়ের কাহিনী স্বর্ণাক্ষরে লেখা আছে এবং তাদের সেই সব জয় কাহিনী সেখানে মুখ্য। সেই সব জয়ের নেপথ্যে নায়কদের কথা সম্পূর্ণভাবে উপেক্ষিত। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। ফিলিপ কেঁদেছিল কেন? স্প্যানিশ আর্মাডা ডুবে যাওয়ার সংবাদ পাওয়ার পরই স্পেনের সম্রাট ফিলিপ খুব কেঁদেছিল। বিরাট আর্মাডা যখন ডুবলো, কখন ডুবলো? 1588 খ্রিস্টাব্দে অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে হল্যান্ডের এক উপকূল ভূমিতে বিশাল স্প্যানিশ আর্মাডা ডুবে যায়। সোনা ঝকঝকে লিমা কি? পেরু নামক রাষ্ট্রটির সবচেয়ে বড় শহর হলো সোনা ঝকঝকে লিমা এবং এই বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্রটি পেরুর রাজধানী। এ বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস। থিবস কি? নীল নদের তীরে অবস্থিত উত্তর মিশরের রাজধানী হলো থিবস। এখানে একটু প্রিন্টিং মিস্টেক। এবং এই শহরের মানে প্রাচীন শহরে প্রচুর সমাধিসৌধ আছে। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? 7 দরজাওয়ালা বলতে কি বোঝানো হয়েছে? নীল নদের তীরে অবস্থিত উত্তর মিশরের রাজধানী শহর থিবসে প্রবেশ করার পথ ছিল 7টি। তাই কবি থিবস সম্পর্কে বলেছেন যে সেটা 7 দরজাওয়ালা থিবস। ব্যাবিলন কোথায় অবস্থিত? ইরাকের রাজধানী বাগদাদের 85 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ব্যাবিলন প্রদেশে অবস্থিত এবং এক প্রাচীন মেসোপটেমিয়ার অন্তর্গত একটি শহর। চীনের প্রাচীর যখন শেষ হলো, চীনের প্রাচীর কখন শেষ হয়েছিল? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি বের্টোল্ট ব্রেখট চীনের প্রাচীরের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে অতীতে কোনো এক সন্ধ্যায় চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়। বইয়ে লেখে রাজার নাম। বইয়ে রাজাদের নাম লেখার কারণ কি? শ্রমজীবী মানুষের কায়িক পরিশ্রমেই কীর্তিস্তম্ভ, স্থাপত্য, রাজপ্রাসাদ, রাজপ্রাচীর প্রভৃতি গড়ে ওঠে। ব্যাবিলন, বাইজেন্টিয়াম, থিবস গড়ে তুলেছিল মজুরেরা, কিন্তু নাম কামিয়েছিল রাজা সম্রাটরা। আসলে নেপোই মারে দই। ইতিহাসের লেখকরা অধিকাংশই ছিলেন রাজ আশ্রিত, তাই তারা রাজাদের কীর্তিগাথা লিখেছেন, উপেক্ষিত হয়েছে মজুরেরা। এ আবার গড়ে তুলল এতবার, এখানে কি গড়ে তোলার কথা বলা হয়েছে? বাগদাদের নিকটস্থ মেসোপটেমিয়ার অন্যতম শহর বহিঃশত্রুর আক্রমণে ও অন্যান্য নানা কারণে বহুবার গুঁড়ো হয়েছিল, কিন্তু পরে তাকে আবার গড়ে তোলা হয়েছিল। এখানে সেই ব্যাবিলনের কথা বলা হয়েছে। আটলান্টিস কি? পৌরাণিক উপকথা অনুসারে সমুদ্রের অতল তলে হারিয়ে যাওয়া একটি দ্বীপের নাম হলো আটলান্টিস। বাইজেন্টিয়াম কোথায় অবস্থিত? রাজধানী কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে গড়ে ওঠা বাইজেন্টিয়াম শহরটি গ্রিস দেশে অবস্থিত। কত সব খবর, কত সব প্রশ্ন, কবি কথা বলেছেন কেন? ইতিহাসের পাতায় পাতায় রাজা বাদশাদের রাজ্য শাসন, রাজ্য জয়, বিজয় তোরণ স্থাপন, বিস্ময়কর ভাস্কর্য ও স্থাপত্য প্রভৃতির গুণগানে ঠাসা, কিন্তু তাদের এইসব কীর্তির পেছনে যারা আছেন সেই সব কুলি মজুরদের প্রসঙ্গে একটিও কথা নেই। তাই এই বঞ্চনার শিকার পড়তে জানে মজুরটি, যার কথা কবিতায় বলা হয়েছে, তার প্রশ্নেরও শেষ নেই। দ্বিতীয় ফ্রেডারিক কোথাকার রাজা ছিলেন? জার্মানির প্রুশিয়ার সম্রাট ছিলেন দ্বিতীয় ফ্রেডারিক। ব্যাবিলন নামটির উৎপত্তি কিভাবে হয়েছে? সুমেরীয় ভাষা বংশ থেকে ব্যাবিলন নামটির উৎপত্তি হয়েছে।
সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন স্থানের কথা বলা হয়েছে? বাইজেন্টিয়ান নামক স্থানটির কথা বলা হয়েছে।